বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদ জন্মের শঙ্কায় জামাত। মনোনয়ন বাণিজ্য টিকিয়ে রাখতেই পিআর এর বিপক্ষে যাওয়ার অভিযোগ। যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারা পিআর ঠেকাতে চায়। এই কাঠামোর মধ্যে যেই ওখানে যাবে সেই হাসিনা, সেই ফ্যাসিবাদ তৈরি হবে। অনেকেই একটি দলের পকেটস্থ হয়ে এই দেশকে আবার বিপদগামী করার ষড়যন্ত্রে লিপ্ত। সংবিধান অস্বীকার করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দেখছে বিএনপি। আলোচনায় না থাকা ইস্যু চাপিয়ে দেওয়ার পক্ষে নয় এনসিপি। মাঠের কর্মসূচির বিপক্ষে বাম জোট। কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন? উদ্দেশ্যটা কি? দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা। আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। পুরো সংসদ নির্বাচনটাই পিআরের ভিত্তিতে হোক, আমরা এটার সাথেও একমত না। জনগণেরও এটা প্রস্তুতি নাই। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয় বা কালক্ষেপণ করা হয়, সেটা হবে আমাদের জন্য সংকট। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিনে ডাকসু নির্বাচনের জমজমাট প্রচার। জুমার নামাজের পর প্রার্থীদের জনসংযোগ, আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা। মালয়েশিয়া যেতে সরকারি খরচের 6 গুণ বেশি আদায়। শতাধিক এজেন্সির হাজার কোটি টাকা জালিয়াতির নথি দুদকের হাতে। সিন্ডিকেট ভাঙতে প্রভাবশালী অপরাধীদের ধরার তাগিদ। ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ। কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে 4টি মাজারে ভাঙচুর, আগুন। অজ্ঞাত 2200 জনের বিরুদ্ধে পুলিশের মামলা। উজানের ঢলে রংপুরে দ্বিতীয় তিস্তা সেতুরক্ষা বাঁধে ভাঙন। নদী গর্ভে বিলীন 30 মিটার অংশ। শেরপুরে পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার। এবং ভারতে ভোট চোরদের সুরক্ষা দিচ্ছে ইসি। অভিযোগ রাহুলের, বললেন গণতন্ত্র বাঁচাবে জেন জি। পরিবারতন্ত্রের বিপক্ষে রায় দেবে তরুণরা। পাল্টা মন্তব্য বিজেপির। পিআর ছাড়া নির্বাচন হলে দেশে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে বলে শঙ্কা জানিয়েছেন জামায়াতে ইসলামের নেতারা। মনোনয়ন বাণিজ্য টিকিয়ে রাখতেই আনুপাতিক পদ্ধতির বিরোধিতা করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। হুঁশিয়ারি দিয়ে বলেন, পেশি শক্তির প্রভাব খাটিয়ে ক্ষমতা কুক্ষিগত করার দিন শেষ। 5 দফা দাবিতে বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পিআর পদ্ধতির বিকল্প নেই। জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীতে সমাবেশের পর এবার বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ জামায়াত ইসলামের বিক্ষোভ। শুক্রবার 7 বিভাগীয় শহরে কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ হয়। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশের স্থল। সমাবেশ শেষে রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল। মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোয় নির্বাচন হলে দেশে আবার ফ্যাসিবাদ তৈরি হবে। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণ চায় কিনা তা জানতে সরকারকে গণভোট দেবার আহ্বান জানান তিনি। এই বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো যদি থাকে তাহলে এর মধ্যে দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্ম। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিআর ঠেকাতে চায়। গোলাম পরোয়ার বলেন, একটি পক্ষ সরকারকে চাপ প্রয়োগ করে প্রভাবিত করার চেষ্টা করছে। রাজনৈতিক আধিপত্য সৃষ্টি করে আর কেউ ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিরোধী দলকে দমন করে দমন, পীড়ন, খুন, ফাঁসি, জেল, রিমান্ড, আয়নাঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন, সেই দিন শেষ হয়ে গেছে। বিকেলে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে অস্থায়ী মঞ্চে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, নির্বাচনে প্রভাব বিস্তারকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচনে জামায়াত অংশ নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জুলাই সনদকে বাস্তবায়িত করেই নির্বাচন করতে হবে। জুলুম যারা করতে চায়, চাঁদাবাজির মাধ্যমে যারা নির্বাচন করতে চায়, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ।
এদিকে বিকেলে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে মহানগরীর শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। অভিযোগ করেন, সরকারের অনেকে একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতী আচরণ করে দেশকে বিপদগামী করার ষড়যন্ত্র করছে। অনেকেই একটি দলের পক্ষপাতী হয়ে এই দেশকে আবার বিপদগামী করার ষড়যন্ত্রে লিপ্ত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন সিলেট, খুলনা, ময়মনসিংহ সহ অন্যান্য বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামায়াত। শফিক মুন্সি, সময় সংবাদ। সংবিধান যে এখনো কার্যকর তা অস্বীকার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। PR পদ্ধতি নিয়ে আগে আলোচনা না থাকলেও এখন কিছু দল ফ্যাসিস্টের মতো মতামত দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচনের বিকল্প দেখছেন না দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। PR জুলাই সনদের আইনি ভিত্তি সহ নানা বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠে বিরাজ করছে উত্তাপ। এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বললেন, জনগণ না চাইলেও তাদের উপর মত চাপিয়ে দেওয়ার মাধ্যমে স্বৈরাচার ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। শুক্রবার সকালে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। অভিযোগ করেন, সংবিধান এখনো কার্যকর থাকা সত্ত্বেও তা অস্বীকার করে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। কোনো অবস্থাতেই জনগণের বিপক্ষে যাওয়া যাবে না। যারা যারা এগুলো বলতেছেন তারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন। কেন জোর করে, কেন প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে, কেন এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এই সমস্ত জিনিস? কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন? উদ্দেশ্যটা কি? দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। এদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচনের বিকল্প দেখছেন না বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি অভিযোগ করেন, ভারতে বসে পতিত আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি মনে করে নির্বাচনের পরিবেশ যথাযথভাবে সুষ্ঠু আছে। যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে, সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া, মানে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার অধিকার ফিরিয়ে দেওয়া, এটা সম্ভব হবে। গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে জনগণ যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। তিনি আগামী দিনের আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এনসিপির সমন্বয় সভায় বক্তব্য রাখছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যাতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে, সামাজিক আন্দোলন গড়ে তুলে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায় যে দুর্নীতি নতুন করে শুরু হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে যাতে তারা জনগণকে সচেতন করে এবং ঐক্যবদ্ধ করে। ফলে এই দুর্নীতি এবং মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলমান থাকবে এবং নতুন বন্দোবস্তের প্রতিষ্ঠার জন্য, নতুন সংবিধানের জন্য জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে যে কর্মসূচি নিবে, আমরা জুলাই পদযাত্রা যেরকম জেলাভিত্তিক, জেলা সদর ভিত্তিক কর্মসূচি নিয়েছিলাম, এবার আমরা বলেছি আমরা উপজেলা ভিত্তিক কর্মসূচি নিব। আমরা প্রত্যেকটা উপজেলায় যাব এবং আমাদের অলরেডি উঠান বৈঠক নামে একটি কর্মসূচি চলমান আছে গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ে। আমরা এবার উপজেলা ভিত্তিক কর্মসূচিতে যাব এবং জাতীয় নাগরিক পার্টির যে 24 দফা কর্মসূচি রয়েছে, সেই 24 দফা কর্মসূচির প্রচারণা নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে আবারও যাব। অক্টোবরের মধ্যে আমাদের সাংগঠনিক কমিটি হবে এবং অক্টোবরের মধ্যে আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলা আবারও পৌঁছাবো এবং জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জনগণের কাছে যাব। সাম্প্রতিক যে আন্দোলন এবং রাজনৈতিক জোট বা একীভূত হওয়া নিয়ে বিষয়, সেই বিষয়ে আমরা স্পষ্ট করেছি জাতীয় নাগরিক পার্টি তার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এগোবে। কোনো রাজনৈতিক গ্রুপ যদি মনে করে যে এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে তারা একমত, তারা আমাদের সাথে আসতে পারে। এবং যেহেতু আমরা জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। ফলে সেটাকে নিশ্চিত করে যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তা ভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে
বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। এটাই ছিল আমাদের। এনসিপির সভায় বক্তব্য রাখছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি ছিলাম সেখানে। সংলাপের মধ্যেই ইসলামী দলগুলোর আন্দোলন নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। এসব কর্মসূচিকে ইতিবাচক হিসেবে নিচ্ছে না বিএনপি। দলটি বলছে মাঠের বক্তব্যের জবাব গণতান্ত্রিকভাবে মাঠেই দেয়া হবে। অন্যদিকে এনসিপি বলছে ঐকমত্য কমিশনের এজেন্ডায় না থাকা কোনো বিষয় রাজপথের কর্মসূচিতে চাপিয়ে দেয়া ঠিক হবে না, আর নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন ইস্যু বা কর্মসূচি সামনে না আনার আহ্বান বাম নেতাদের। ফারুক ভুইয়া, রবিনের রিপোর্ট। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার মধ্যেই রাজপথের কর্মসূচিতে জামায়াত ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক কয়েকটি দল প্রায় অভিন্ন দাবিতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বৃহস্পতিবার থেকে মাঠে নামে দলগুলো। সংসদের 2 কক্ষে পিআর পদ্ধতিতে ভোট, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধের মতো ইস্যুতে তোলা হয় জোরালো আওয়াজ। আলোচনার মধ্যে রাজপথের এই কর্মসূচি নিয়ে নানা প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। এটিকে অহেতুক চাপ সৃষ্টির চেষ্টা হিসেবে দেখছে বিএনপি। তবে মাঠের বক্তব্যের জবাব মাঠেই দিতে চায় দলটি। ঐকমত্য কমিশনের আলোচনার সূচিতে না থাকলে সেই বিষয়ে ঐকমত্য কমিশনের আওতাভুক্ত কোনো বিষয়ে আমি কথা বলতে পারি, কিন্তু এই বিষয়ে কথা বলতে পারি না। তবে রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে, আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। আর এনসিপি বলছে সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি ছিল না ঐকমত্য কমিশনের এজেন্ডায়। আলোচনায় না থাকা বিষয় রাজপথে কর্মসূচি দিয়ে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। পুরো সংসদ নির্বাচনটাই পিআরের ভিত্তিতে হোক, আমরা এটার সাথেও একমত না, কারণ এটা এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতা নাই এবং জনগণেরও এটা প্রস্তুতি নাই। ফলে হুট করে এটা চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। এদিকে নতুন নতুন ইস্যু বা কর্মসূচি যেন নির্বাচনকে শঙ্কায় না ফেলে সে সতর্কবার্তা বাম নেতাদের। এই আলোচনা রাজপথে থাকতে পারে, টেবিলে থাকতে পারে, আগামীতে ম্যান্ডেট চাওয়ার জন্য থাকতে পারে, কিন্তু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যে যাতে এই ইস্যু ব্যবহৃত না হয় এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। নতুন নতুন প্রশ্ন হাজির করে যদি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয় বা কালক্ষেপণ করা হয় সেটা হবে আমাদের জন্য সংকট। বিশ্লেষকরা মনে করেন ধর্মভিত্তিক দলগুলোর মাঠের এই কর্মসূচি নিজেদের রাজনৈতিক শক্তির জানান দেওয়ার কৌশল। তাদের দিক থেকে কৌশলটা হলো যে তারা হয়তো টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ মনে করছে এই মুহূর্তে, যে একটা তাদের শক্তির যে একটা জাগরণ ঘটছে সব জায়গায়। তারা মনে করছে যে হিসাবের মধ্যে ধরাটা যে খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসটা তারা প্রমাণ করতে চাইতেছে। বিভিন্ন ইস্যুতে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেদিকে নজর পর্যবেক্ষকদের। ফারুক ভুইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ বদরুদ্দিন উমর স্মরণে বাংলা একাডেমি মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় অংশগ্রহণ করেন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষক, লেখক সহ নানা শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বদরুদ্দিন উমর তার আদর্শের যুদ্ধের সংগ্রাম জীবনের শেষ দিন পর্যন্ত করে গেছেন, সমঝোতা করেননি কখনো। তিনি বলেন, বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। মির্জা ফখরুল বলেন, যারা সমাজ বদলাতে চান তাদেরকে সংগঠনকে শক্তিশালী করে মানুষের কাছে যেতে হবে। অন্যান্য বক্তারা বদরুদ্দিন উমরকে স্মরণ করে বলেন, সুবিধাবাদের পথে হাঁটেননি উমর, নতুন প্রজন্ম ও সেই পথে হাঁটবে না বলে আশা প্রকাশ করেন তারা। একটা কথা, বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে এই যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না। সংগঠনকে গড়ে তুলতে হলে আমার মনে হয় আজকের যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দিন উমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। রাকসু নির্বাচন সামনে রেখে উৎসব মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়, পরিবহন, মার্কেট, মসজিদ প্রাঙ্গণ ও আবাসিক হলগুলোতে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।
পোষ্য কোটা ফিরিয়ে না আনার দাবিতে বিক্ষোভও করেন তারা। শিক্ষার্থীরা বলছেন, পোষ্য কোটা সামনে এনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে প্রশাসন। তবে প্রশাসন বলছে, কোটা আন্দোলনে চিন্তিত নন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করবেন তারা। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। 5 দিন পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন। জুম্মার নামাজ আদায় শেষে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালান প্রার্থীরা। শুক্রবার সকাল থেকেই ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে জোরে সোরে প্রচারণা চালান প্রার্থীরা। যাকে যোগ্য মনে হবে তাকেই আপনারা ভোট দেন, কিন্তু আপনারা ভোটে অংশগ্রহণ করেন। যারা রাষ্ট্রপতি নির্বাচিত হবে তাদের কাছে প্রথম দাবি থাকবে যে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে একটু সংস্কার করা। পোষ্য কোটা ফিরিয়ে না আনার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার রাতে 4.5 ঘন্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। 2 জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিল হয়। শিক্ষার্থীদের অভিযোগ, পোষ্য কোটা সামনে এনে রাকসু নির্বাচন বাতিলের ষড়যন্ত্র করছে প্রশাসন। রাকসুকে নষ্ট করে দেওয়ার জন্যই কিন্তু এই সময়ে পোষ্য কোটা ইস্যুকে নিয়ে আসা হয়েছে। দীর্ঘ 2 মাস সংগ্রাম লড়াইয়ের পরে আমরা পোষ্য কোটা বাতিল করেছিলাম। কালকে দেখি হঠাৎ করে একটা পক্ষ আমাদের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সেটা পুনর্বহাল করেছে। একদিকে রাকসু নির্বাচনকে সফলভাবে করতে হবে, অন্যদিকে পোষ্য কোটাকে আমরা কোনোভাবে পুনর্বহাল হতে দিব না। এক্ষেত্রে আমাদের যা যা করণীয়, আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা লড়াই করে যাব। এদিকে শিক্ষার্থীদের চাপে প্রশাসন আবারও পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সব পক্ষের সঙ্গে আলোচনা করে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর তারা। অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়। রাকসু নির্বাচনের পরপরই আমরা এত বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব যে বিশ্ববিদ্যালয়ে একদিনও সচল থাকবে না যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। তো আমি আশা করছি যে ইলেকশন ইনশাআল্লাহ সবাই চেষ্টা করলে হয়ে যাবে। সরকারের উচ্চ পর্যায়ে কি চাই তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা এবং আমরা কি চাই। আমরা সুন্দর একটা ইউনিভার্সিটি চাই আর কি। আগামী 25 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে ভোট গ্রহণের কথা রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকারি খরচ ৭৯,০০০ টাকা হলেও রিক্রুটিং এজেন্সিগুলো আদায় করে প্রায় ৫ লাখ। এভাবে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে 101 এজেন্সি ধরা পড়েছে দুদকের জালে। এরই মধ্যে 25 এজেন্সির বিরুদ্ধে ২,২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় এই এজেন্সিগুলো বেপরোয়া হয়ে উঠেছে। সিন্ডিকেট ভাঙতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। তাসলিম তৌহিদের রিপোর্ট। রেমিটেন্স যোদ্ধাদের পথ চলা শুরুই হয় সিন্ডিকেটের প্রতারণায়। মালয়েশিয়া যেতে সরকারের নির্ধারিত খরচ ৭৯,০০০ টাকা হলেও দালাল আর এজেন্সি মিলে আদায় করে 4.5 থেকে 5 লাখ। বহু বছর ধরে একচেটিয়া নিয়ন্ত্রণের এই খেলায় জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। সংস্থার কবজায় থাকা সাধারণ মানুষকে প্রতারিত করে 101 রিক্রুটিং এজেন্সি হাজার হাজার কোটি টাকার জালিয়াতির নথিপত্র যাচাই বাছাই চলছে। সবগুলো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই মামলার প্রস্তুতি নিচ্ছে তারা। ইতোমধ্যে পতিত আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল, সাবেক এমপি নিজাম হাজারী, বেনজির আহমেদ সহ প্রভাবশালী ব্যক্তিদের 25টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা হয়েছে। 64 জন আসামির বিরুদ্ধে 2,228 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বিভিন্ন এজেন্সি বিভিন্ন ক্ষেত্রে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং ইত্যাদি বলে কর্মীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা মনে করেন, এজেন্সি ও সরকারি কর্মকর্তার চক্রে নিঃস্ব হচ্ছে বিদেশগামী শ্রমিকরা। মাঝখানে প্রান্তিক যে মানুষগুলো আছে তারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। ল্যান্ডলেস যেটুকু ছিল 5 কাঠা জমি সেটাও শেষ হয়ে যাচ্ছে। দেশে যখন আসে নিঃস্ব হয়ে আসে। ব্যাংক অ্যাকাউন্টগুলো যদি প্রতি সময় মনিটরিংয়ে থাকে, প্লাস তাদের যে গোয়েন্দা বাহিনী আছে, যে প্রতিরোধ আছে, ওদের দুর্নীতি দমনের প্রতিরোধ শাখা আছে, তারা দেখবে সে কি করতেছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই সিন্ডিকেট সক্রিয় থাকলে সংকটে পড়বে শ্রমবাজার। দৃষ্টান্তমূলক কিন্তু কোনো রেকর্ডিং এজেন্সির বিরুদ্ধে কিন্তু আমাদের মন্ত্রণালয় বা অধিদপ্তর তেমন কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আপনি মিডল ইস্টেও কিন্তু 1,65,000 টাকা সৌদি আরব, সেখানে কিন্তু 6 লাখ 7 লাখ টাকায় মানুষ যাচ্ছে। কিন্তু জেনে যদি তার প্রতিকার না করে, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, তাহলে তো এটা কোনোভাবেই রোধ করা সম্ভব না। দুদক বলছে, প্রয়োজনে প্রতারণার সঙ্গে জড়িত এজেন্সি সংশ্লিষ্টদের দেশ থেকে নিষেধাজ্ঞা ও গ্রেফতারে পদক্ষেপ নেবে তারা।
তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার হোমনায় 4টি মাজার ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাত 2200 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম জানান, বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন উপপরিদর্শক তাপস কুমার সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে মাইকে ঘোষণা দিয়ে আসাদপুর গ্রামের কফিল উদ্দিন শাহ, হাওয়ালি শাহ, কালাই শাহ ও আব্দুসার মাজার ভাঙচুর করে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে। পরে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। হত্যা মামলায় দীর্ঘদিন সাজা ভোগের পর জেল থেকে বেরিয়ে আবারও জড়িয়ে পড়েন অপরাধে। সীমান্ত দিয়ে অস্ত্র এনে সরবরাহ করতেন টার্গেট ক্রেতার কাছে। রাজধানীর আজিমপুর থেকে বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার আসামি টগরকে গ্রেফতারের পর র্যাব জানায়, অবৈধ অস্ত্রের চালান কিভাবে দেশে প্রবেশ করত এবং এর সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছে বাহিনী। 2002 সালের 8 জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষ শুরু হয়। ক্লাস শেষে বাড়ি ফেরার সময় সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাবেকুন নাহার সনি। এই হত্যা মামলায় 2002 সালেই গ্রেফতার হন মুশফিক উদ্দিন টগর। সাজা শেষে 2020 সালে মুক্তি পেয়ে আবারও জড়িয়ে পড়েন নানা অপকর্মে। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে টগরকে গ্রেফতার করে র্যাব। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র এনে টার্গেট কাস্টমারের কাছে সরবরাহ করতেন টগর। সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। অবৈধ অস্ত্রের চালান কিভাবে দেশে প্রবেশ করত এবং এর সঙ্গে কে কে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান র্যাব কর্মকর্তা। তার দেওয়া তথ্য অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা অস্ত্র উদ্ধারে যে কাজগুলো আমরা পূর্বেও করেছিলাম এই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করব। টগরের বিরুদ্ধে মুগদা থানায় একটি মাদক মামলাও রয়েছে। যিনি অপরাধী তিনি অপরাধী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢলে রংপুরে দ্বিতীয় তিস্তা সেতুরক্ষা বাঁধে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে প্রায় 30 মিটার অংশ। অন্যদিকে শেরপুরে মহর্ষি নদীতে পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে পাহাড়ি ঢলে মৃত্যু হলো 2 জনের। উজানের ঢলে পানি বেড়েছে তিস্তায়। ঢেউয়ের তোড়ে ভাঙনের মুখে সেতুরক্ষা বাঁধের একাংশ সহ বিভিন্ন স্থাপনা। রংপুরের গঙ্গাচড়া মহিপুরে সেতুরক্ষা ব্লকের নিচ থেকে সরে গেছে মাটি। এতে 70 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ভাঙনের ঝুঁকিতে রয়েছে সেতু, লালমনিরহাট রংপুর সংযোগ সড়ক সহ কয়েকটি গ্রাম। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আমাদের এখানে 20 সম্পত্তি আমরা সব ধ্বংস হয়ে গেছে। খেত খালা সমস্ত রূপে নষ্ট হয়ে যাওয়া সম্ভব না, ঝুঁকিপূর্ণ পড়ে গেছে। মাথাটা ভাঙছে, এখনো আছে, এখনো রক্ষা করা সম্ভব। এটা তো এলজিটির আন্ডারে হয়েছে কাজ। এটা যদি উদ্যোগ নেয় তাহলে এখনো সম্ভব। আটকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুক সরকার, করলে হয়তো বা আমরা এই তিস্তা নদীর ভাঙ্গন থেকে রক্ষা পাবো। এ অবস্থায় ঢাকা থেকে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এলজিইডির কারিগরি দল। ড্রাই সিজনে কাজগুলা বেশি ত্বরান্বিত হয়, যেহেতু ফ্লাড সিজন। আমি মনে করি যে এই ফ্লাড সিজনে যদি কাজ করার সুযোগ থাকে এটা করা হবে। এর আগে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়, তবে বৃহস্পতিবার রাত থেকেই নামছে পানি। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শুক্রবার সকালে বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট। তবে হ্রদের পানি বাড়লে আবারও জলকপাট খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বেগুনের চড়া দামে অস্থির রাজধানীর কাঁচা বাজার। সপ্তাহের ব্যবধানে দাম ঠেকেছে প্রায় 200 টাকায়। অন্যদিকে কাঁচামরিচের ঝালে জ্বলছে ক্রেতার গাল। ঊর্ধ্বমুখী শশার দামও যদিও কমতির দিকে অন্যান্য সবজির দাম। পটল, ঢেঁড়স, কাঁকরোল, করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকার মধ্যে। নিম্নমুখী মুরগির দামও, তবে উচ্চ মূল্যে স্থির রয়েছে ইলিশের দর।
হঠাৎ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে বেগুন। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের বেশিরভাগ দোকানেই দেখা মেলেনি এই সবজির, আর এতেই সপ্তাহ ব্যবধানে দাম চড়েছে দ্বিগুণেরও বেশি। মানভেদে 1 কেজি বেগুনের দাম ঠেকেছে 180 টাকায়। বিক্রেতাদের দাবি, সরবরাহ সংকটের কারণেই এমন দশা। বৃষ্টি আসলে বর্ষার মৌসুম, এই কারণে সরবরাহ কমের কারণে বেগুনটা, শশাটা এগুলো একটু দাম বেশি। এত দাম মানে সাধারণ জনগণ যারা আছে তাতে কেনাকাটা করা অসম্ভব হয়ে গেছে। দাম আসলে একটু বাড়তি রাখতেছে। এদিকে দাম বেড়েছে কাঁচামরিচেরও। কেজিতে 40 থেকে 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়, যা নিয়ে অসন্তোষ ক্রেতাদের। কাঁচামরিচের দাম একটু বেশি মনে হচ্ছে। ছিল 140, 120, এ সপ্তাহে 160। মরিচের সরবরাহ কমে এখানে দাম বাড়ছে। যদিও কমতির দিকে অন্যান্য সবজির দাম। সপ্তাহ ব্যবধানে 5 থেকে 10 টাকা কমে পটল, ঢেঁড়স, কাঁকরোল, করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। সবজির দাম মোটামুটি এখন যতটুকু আছে মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। বাজারে প্রচুর পরিমাণে সবজির সরবরাহ আছে। তবে এ সপ্তাহে উচ্চ মূল্যে স্থির ইলিশের দর। 1 কেজি ওজনের সুস্বাদু এই মাছ প্রতিটি বিক্রি হচ্ছে 2100 টাকায়। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়ায় কমতে পারে দাম। সরবরাহ বেশি দেখা এর জন্য মাছের দাম একটু কম আছে। ইলিশ তো অ্যাবনর্মাল, এটা তো আসলে ক্যাপাসিটির বাইরে, মোটামুটি অনেক প্রাইস, আর একটু প্রাইস কমা উচিত। বাইরে শোনা যায় নরম মানে দাম কম, এখানে আসলে আগুন। এদিকে সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদ জন্মের শঙ্কায় জামায়াত। মনোনয়ন বাণিজ্য টিকিয়ে রাখতেই পিআরের বিপক্ষে যাওয়ার অভিযোগ। বিভাগীয় শহরে সমাবেশ। সংবিধানকে অস্বীকার করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দেখছে বিএনপি। নিম্নকক্ষে পিআর চায় না এনসিপি। মাঠের কর্মসূচির বিপক্ষে বাম জোট। এবং ছুটির দিনে রাকসু নির্বাচনের জমজমাট প্রচার। জুমার নামাজের পর প্রার্থীদের জনসংযোগ। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা। এই ছিল সন্ধ্যার সময়ে। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।